ভারত আইসোলেটেড হয়ে যাবে। মায়ানমারে সিভিল ওয়ার হচ্ছে, এরকম সিভিল ওয়ার তো সব দেশে প্রায়। চীনের ইকোনমিক করিডোর নিয়ে একটু জানতে চেয়েছিলাম। নিশ্চয়ই শুনেছেন খবরে, সেটা নিয়ে প্রস্তাব এসেছে। বাংলাদেশ কিভাবে নিচ্ছে সেটাও একটা গুরুত্বের সাথে দেখা লাগবে। তো আসছে দিনে এই চীনের ইকোনমিক করিডোর বাংলাদেশের এবং চীনের সম্পর্ক বা কৌশলগত যে কূটনীতিক বাণিজ্যিক ব্যাপার তো নিশ্চয়ই আছে। হ্যাঁ, দেখেন, যখন রোহিঙ্গা ক্রাইসিস শুরু হয়েছিল 2018-এ, আমাদের মতো অনেকেই যারা নিরাপত্তা বিশারদ এবং যারা একটু কনজারভেটিভ মাইন্ডসেট, তখন আমরা সাজেস্ট করছিলাম যে বাংলাদেশ কিন্তু যেন সামরিক পদক্ষেপ নিয়ে রোহিঙ্গাদের ফেরত পাঠায়। ফরেন অফিসের অনেক সিনিয়র রিটায়ার্ড ব্যুরোক্রেট যারা আমাদের বন্ধু প্রতিম, তাদেরকে বললাম যে তোমরা তো অ্যাপিজ করতেছো, এই অ্যাপিজমেন্ট উইল টেক ইউ নোওয়্যার। কিন্তু ফরেন সার্ভিসের চিন্তাধারা তখন ছিল যে চীনের সাথে মায়ানমারের সাথে আমাদের আরও অনেক বড় স্বার্থ রয়েছে। কী ধরনের? বলল যে আমরা মায়ানমারের থ্রুতে চীনে যেতে চেষ্টা করব, যোগাযোগ করব। আর এই রোহিঙ্গা সমস্যা এটা আমাদের সমস্যা না, এটা হচ্ছে জাতিসংঘের ব্যাপার, মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যাপার, মায়ানমার সরকারের ব্যাপার। আমরা কেন এটার জন্য আমাদের জাতীয় স্বার্থ কম্প্রোমাইজ? এইরকম ধারণা ছিল। চিন্তা করেন হাউ ফরচুনেট উই আর। আমরা নিজেরা যেই প্রস্তাব দিতে যাচ্ছিলাম 2018-তে, এবং তারপর যে চিন্তা আমরা করছিলাম, এই চিন্তা কিন্তু অস্বাভাবিক কিছু না। এইরকম চীনের সাথে করিডোর করার চিন্তাভাবনা ইরান করে ফেলেছে। ইরান সেন্ট্রাল এশিয়ার মাধ্যমে কয়েক হাজার কিলোমিটার পার হয়ে একদম আনসার্টেনটির মধ্যে থেকেও কিন্তু এই রাস্তা চায়নাই করে দিয়েছে। এখন সৌদি আরবের সাথে ইরানের সম্পর্ক বাস্তবসম্মত হচ্ছে। সৌদি আরব তার তেল পাঠাচ্ছে ইরানের মাধ্যমে, এবং ইরানের থেকে চীনে যেতে এখন মাত্র কয়েকদিন লাগে বাই রোড, থ্রু ট্রেন। অ্যান্ড অনেক রকমের আদান প্রদান হচ্ছে, অস্ত্র পাচ্ছে ইরান এই রোডে। তারপর দেখেন নেপাল, হিমালয়ের ভিতর দিয়ে নেপালের সাথে হিমালয়ান রোড তৈরি হয়ে গেছে, এবং সেখানে অনেক পর্বতমালা রয়েছে যেখানে রেগুলারলি আর্থকুয়েক হয়। তার সত্ত্বেও চায়না কিন্তু ঝুঁকি নিয়ে কাঠমান্ডু পর্যন্ত রেলওয়ে এস্টাবলিশ। কতখানি স্বস্তি দিচ্ছে নেপালকে, যেই নেপাল বারবার ইন্ডিয়া দ্বারা আক্রান্ত হয়েছে, আইসোলেটেড হয়েছে। চীনের সাথে সম্পর্ক করতে গেলেই নেপালের মেডিসিন পর্যন্ত বন্ধ করে দিত ভারত। আমাদের কাছে একসময় নেপালের অ্যাম্বাসেডর এসে আমার ডিপার্টমেন্টে ঢাকা ইউনিভার্সিটিতে অ্যাপিল করেছে ছাত্রদের কাছে যে তোমার সরকারকে বলো আমাদেরকে জরুরি ভিত্তিতে মেডিসিন পাঠাইতে। এরকম অবস্থা ছিল, কী অপরিণতিতে। তারপর দেখেন আরও অন্যান্য দেশ, আমি অনেক এক্সাম্পল দিতে পারবো। এই যে চীনের সাথে প্রথম বাধার কথা কি বলা হয়, যে মায়ানমারে সিভিল ওয়ার হচ্ছে, এরকম সিভিল ওয়ার তো সব দেশে প্রায়। যেখানে আপনি দেখেন আফ্রিকাতে রেলওয়ে করেছে চীন, কয়েকটা দেশ ছাড়িয়ে। আফ্রিকাতে কী ধরনের ট্রাইবাল ওয়ারফেয়ার হয় আমরা সবাই জানি। মায়ানমার তো ওই রকম না। মায়ানমারে একটা কালচার রয়েছে তাদের, এই যে যেই জায়গা দিয়ে যাবে ট্রেন, রেল লাইন বা রাস্তা, সেখানে যে শহরটা মান্দালয় ইজ এ সিভিলাইজড সিটি, এবং সেখানে নানা রকমের লোক থাকে। চীনের থেকে অনেক রাস্তা চলে এসছে মায়ানমারে। ইট ইজ নট ট্রু যে এই আমরাই প্রথম করতে, আমাদেরকে চীন ইকোনমিক করিডোরকে ইতিবাচকভাবে দেখা উচিত, বা বাংলাদেশ এখান থেকে লাভবান হবে। চীন অত্যন্ত কনভিন্সড হয়ে এই করিডোরের ট্রানজিটের কথা বলেছে, কেননা চীন জানে কতখানি সে নিয়ন্ত্রণ করে মায়ানমারের এই ইনসার্জেন্ট মুভমেন্ট। তার কথায় চীন যদি করে এই করিডোর বাংলাদেশে, নান অফ দ্য শুধু তারা বার্গেন করবে যে আমাদের ট্রানজিট ফিস দিতে হবে, এর বেশি তারা, এবং এটা যদি হয়ে যায় টাকাটাকে দিবে। আচ্ছা, তারপর ধরেন তারপর ধরেন সবচেয়ে বড় কথা হচ্ছে ভারত তখন আমাদের এই অ্যাক্সেসটাকে মাধ্যমে ভারত বুঝবে যে তাদেরকে চীন যে সুযোগটা দিয়েছিল ইনক্লুডেড হওয়ার, তারা কত বড় বোকামি করেছে। ভারত আইসোলেটেড হয়ে যাবে, এবং এর ফলে আমরা একটা অ্যাক্সেস পাবো, যেই অ্যাক্সেসের মাধ্যমে শুধু চায়না না, আমরা ইস্ট এশিয়াতে আরও অন্যান্য সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো রাস্তা খুঁজে পাবো, দরজা খুলে যাবে। আচ্ছা, এই ব্যাপারে একটু জনাব সোহরাব হাসান কোনো মন্তব্য করবেন? এটা তো খুবই ভালো উদ্যোগ। বর্তমান বিশ্ব কি দেবে আর নেবে, মেলাবে মিলিবে। মানে আমরা কেন যেখানে সড়ক পথে যোগাযোগ করতে পারবো সেখানে সেটা বন্ধ করব কেন? অবশ্যই মিয়ানমারের বিরুদ্ধে। তবে এক্ষেত্রে এর আগেও কিন্তু একটা প্রস্তাব ছিল বিশ্ব ব্যাংকের, যে ট্রান্স এশিয়ান রেলওয়ে, ট্রান্স এশিয়ান হাইওয়ে, সেখানে কিন্তু আমরা তখন বাধা দিয়েছি, মানে আমরা রাজি হইনি। কারণ রাজি হইনি এখানেও হচ্ছে
আমাদের অনেক সময় কিন্তু আমলাতান্ত্রিক আমলাতান্ত্রিক জটিলতা, ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি, যেমন বাংলাদেশ তো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যবর্তী জায়গায়, মানে গেটওয়ে বলা হয়। এখন বাংলাদেশের সীমান্তটা এমন যে বাংলাদেশের মানচিত্র, যে ভারত থেকে সড়ক এসে আবার বাংলাদেশের মধ্য দিয়ে ভারতেই যাবে, যদি আমরা মিয়ানমারের ওই রাস্তাটি যদি আমরা না করতে পারি। এ ব্যাপারে তখনকার যারা ক্ষমতায় ছিল এখানে তাদের আপত্তি ছিল এবং সেটি হয়নি। তো দুটো এক্ষেত্রে এর মাঝখানে আরেকটা উদ্যোগ ছিল, কিন্তু বাংলাদেশ, মিয়ানমার, চীন, ভারত চতুর্দেশীয় কিন্তু একটা এই করিডোরের চিন্তা ছিল। যত যোগাযোগ হবে তত ভালো, মানে যোগাযোগ বন্ধ করা হচ্ছে মানে শত্রুতা, আর যোগাযোগ খুলে দেওয়া হচ্ছে বন্ধুত্বের হাত বাড়ানো। ইকোনমিক করিডোর নিয়ে তাহলে বলছেন যে ইতিবাচকভাবে দেখা উচিত, এবং বা আপনি যেটা দেখছেন? যেমন ধরেন আমাদের উপ-আঞ্চলিক জোটটাও কার্যকর হলো না কেন? এটা ভারতের কি বলবো যে দ্বিধাদ্বন্দ্ব বা সংকীর্ণতার কারণে, যে তখন কথা ছিল এবং ভুটানের একটা আপত্তি হলো পরিবেশ, যে কথা ছিল যে সড়ক, নৌ সব পথে এই বাংলাদেশ, ভারত, নেপাল এবং ভুটানের মধ্যে যোগাযোগ হবে, কিন্তু সেটা কার্যকর পুরোপুরি হয়নি। এখন আমাদের পণ্য ভারতের মধ্য দিয়ে নেপালে পাঠাতে হলে ভারতীয় পরিবহন ব্যবহার করতে হয়। কেন? বাংলাদেশি পরিবহনই সেখানে যাবে। মানে খোলা মনেই সবাইকে আলোচনা করতে হবে। কোনো দেশেরই যদি এই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থাকে, সেটা ভারত হোক, বাংলাদেশ হোক, নেপাল হোক। আর মিয়ানমারের সমস্যাটা আছে, এটি আমি একমত যে চীনই এটা তাদেরকে প্রভাবিত করতে পারে, তাদেরকে রাজি করাতে পারে। এই করিডোরের ভবিষ্যৎ নির্ভর করবে চীন মিয়ানমারকে কতটা সম্মতিতে আনতে পারবে এবং সেখানে যুদ্ধাবস্থার অবসান ঘটাতে